নমস্কার। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্লাস 10-এর গ্যাসের আচরণ চ্যাপ্টারের যে বিভিন্ন গাণিতিক ফর্মুলাগুলো আমরা বলেছিলাম, তাই সেগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সেগুলোর প্রশ্ন উত্তর কীরকম ধারা অঙ্ক আসতে পারে, কীরকম ধরনের, সেগুলো আমরা একটুখানি আলোচনা করব। আমি বেশ কটা অঙ্ক একটু বেছে নিয়েছি বিভিন্ন ধরনের, বিভিন্ন ফর্মুলার উপর বেস করে বেশ কিছু টাইপের অঙ্ক বেছে নিয়েছি, যেগুলোর থেকে উদাহরণস্বরূপ প্র্যাকটিস করলে তোমরা বিভিন্ন রকমের অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তা আমি অঙ্কগুলো এখানে লিখে আর সময় নষ্ট করছি না অযথা। আমি চেষ্টা করব তোমাদের ডেসক্রিপশনে অঙ্কগুলো দিয়ে দেওয়ার। এবার আমি সরাসরি প্রশ্নতে আসছি। আচ্ছা, প্রথমে একটু ছোট্ট একটা অঙ্ক দিয়ে শুরু করা যাক। সেটা হচ্ছে আমাদের পরম স্কেল আর পরম উষ্ণতার আর সেলসিয়াসের উষ্ণতার মধ্যে একটা সম্পর্ক আছে। আমি বলেছিলাম যে কেলভিন ও ডিগ্রি সেলসিয়াস এদের মধ্যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক দিয়ে একটা অঙ্ক। মানে ধরো খুব সহজে যদি আমরা বলি যে আমরা কি জানি -273 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 0 কেলভিন। বোঝা গেল? তাহলে আমরা এরকম বলতে পারি তো যে সি প্লাস 273 ইকুয়ালস টু কে। এই কথাটা আমরা বলতে পারি কিনা দেখো এই সম্পর্ক থেকে। তাহলে এইটা হয়ে গেল আমাদের একটা অঙ্কর সূত্র। ঠিক আছে, এইবার দেখো এই চ্যাপ্টারে বিভিন্ন যে অঙ্ক থাকবে, সেই বিভিন্ন অঙ্কের মধ্যে টেম্পারেচার যেটা দেওয়া থাকবে সেটা দেওয়া থাকবে কিন্তু ডিগ্রি সেলসিয়াসে। ধরো আমি কথায় বলছি 27 ডিগ্রি সেলসিয়াস। এরকম ধরো অনেক অঙ্কেতেই পাবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, প্রেশার বা ইত্যাদি সব কিছুর মধ্যে দেবে 27 ডিগ্রি টেম্পারেচারটা দেওয়া থাকে বেশিরভাগ, 27 ডিগ্রি সেলসিয়াস কি 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি প্রথম প্রশ্নটা যেটা বলছি যে 27 ডিগ্রি সেলসিয়াস সমান কেলভিন স্কেলে কত হবে। তাহলে কেলভিন স্কেলে যদি বার করতে হয়, কে ইকুয়ালস টু কি শিখিয়েছি, সি প্লাস 27। সি মানে সেলসিয়াসের যে টেম্পারেচারটা সেটাকে আমরা সি ধরে নিচ্ছি, যে ধরি সি ইকুয়ালস টু 27 ডিগ্রি সেলসিয়াস। এখানে 27। তাহলে আমরা যেটা শিখলাম সি প্লাস 273, তাহলে 27 প্লাস 273 হয়ে গেল 300 কেলভিন। দেখো এটা আমাদের প্রথম একটা ছোট অঙ্ক। এইটা কিন্তু প্রত্যেক অঙ্কে আমরা কাজে, মানে অনেক অঙ্কে, প্রত্যেক অঙ্কে না হলেও বিভিন্ন অঙ্কে কিন্তু এটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা তোমরা একটু নোট ডাউন করো এবং কিভাবে আমরা করছি দেখো। কে ইকুয়ালস টু সি প্লাস 273, এই সম্পর্কটুকু তোমরা শুধু মনে রাখো। পারলে তোমরা একটু আমার সাথে সাথে লিখেও নিতে পারো। এরপর আমরা আসছি দ্বিতীয় প্রশ্নে। আমি প্রশ্নটা যদিও বলে দিচ্ছি, কিন্তু প্রশ্নটা লিখে আমি আর কারণ সময় বেশি নষ্ট করব না। দেখো একটা প্রশ্ন বলা হচ্ছে, কোনো তাপমাত্রায় 800 মিলিমিটার পারদস্তম্ভ চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 80 সেন্টিমিটার কিউব। তাহলে ওই একই তাপমাত্রায় কোন চাপে গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব হবে। দেখো এখানে আমি সবসময় বলবো, যখন তোমরা কোনো অঙ্ক করবে, যে কোনো অঙ্ক যখন করবে, তখন প্রথমে লিখে নেবে কি কি দেওয়া আছে, প্রদত্ত আর নির্ণেয়, এই দুটো জিনিস খুব ভালোভাবে লিখে নেবে। তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে কোন ফর্মুলা তোমাদের অ্যাপ্লাই করা উচিত। তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি প্রদত্ত, মানে কি কি দেওয়া আছে, আর আরেকদিকে লিখে নিচ্ছি নির্ণেয়, মানে কি বার করতে হবে। দেখ প্রদত্ত কি দেওয়া আছে না, কোনো তাপমাত্রায় 800 মিলিমিটার পারদস্তম্ভ চাপ, তাহলে চাপ পি দেওয়া আছে কত, 800 মিলিমিটার পারদস্তম্ভ। ঠিক আছে, এবার সেটাকে যদি আমরা একটুখানি আমাদের সুবিধার্থে কনভার্ট করে নিই। দেখো পারদের ঘনত্ব কিন্তু আমরা জানি, এটা মনে রাখতে হবে সবসময়, 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা কিন্তু পারদের ঘনত্ব। আচ্ছা 800 মিলিমিটার মানে কত সেন্টিমিটার, 80 সেন্টিমিটার। অতএব 80 গুণিতক 13.6 গুণিতক আমাদের অভিকর্ষজ ত্বরণের মান কত, 981,
তাই তো, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 981 এই রইল আপাতত। আচ্ছা, এরপর আমরা কি দেওয়া আছে না আয়তন দেওয়া আছে। আয়তন মানে ভি, ভি দেওয়া আছে কত 80 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আর কি দেওয়া আছে, আর এটা হচ্ছে P1, এটা হচ্ছে V1, আর দেওয়া আছে V2, V2 দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব। দেখো আমি অঙ্কটা আরেকবার বলছি, কোনো তাপমাত্রায়, তোমরা একটুখানি লিখে নাও পয়েন্টগুলো কি কি দেওয়া আছে এই ব্যাপারটা লিখে নাও। কোনো তাপমাত্রায় 800 মিলিমিটার পারস্তম্ভ চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 80 সেন্টিমিটার কিউব হলে একই তাপমাত্রায় কত চাপে আয়তন হবে 100 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো এখানে কনস্ট্যান্ট কি, এখানে ধ্রুবক হচ্ছে তাপমাত্রাটা, তাপমাত্রাটা হচ্ছে আমাদের ধ্রুবক, ঠিক আছে। তাহলে P1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, V2 দেওয়া আছে, কি বার করতে হবে P2, এটা আমাদের বার করতে হবে। বুঝে বলেছে কোন চাপে। তাহলে দেখো টেম্পারেচার উষ্ণতা ধ্রুবক, তাহলে কোন ফর্মুলাটা আমরা কাজে লাগাবো, কোন ফর্মুলায় উষ্ণতা ধ্রুবক বলা আছে, বয়েলসের সূত্র, বয়েলস ল। তাহলে বয়েলস ল থেকে আমরা কি পেয়েছিলাম P1 V1 সমান P2 V2, এটা আমরা পেয়েছিলাম তো, এটা একটা সূত্র লিখেছিলাম। তাহলে দেখো সেখান থেকে আমরা কি করতে পারি, P2 সমান P1 V1 বাই V2। এবার দেখো P1 V1 V2 সবের মান দেওয়া আছে, বুঝিয়ে দাও। 80 13.6 981 ইন্টু 80 বাই 100। এবার ক্যালকুলেশন করে যেটা ভ্যালু আসবে সেই ভ্যালুটা তোমরা ক্যালকুলেশনটা তোমরা করো, তাতে কোনো সমস্যা নেই। আমাদের মেন হচ্ছে পদ্ধতিটা, বিশেষ করে কোন ফর্মুলাটা কাজে লাগাবো। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে সব মানে যা যা দেওয়া থাকবে, যা যা রাশি দেওয়া থাকবে সবের একক কিন্তু একই ধরনের হতে হবে। যদি তুমি সব এসআইএ লেখো তাহলে সব এসআই লিখতে হবে, যদি সব সিজিএসএ লেখো তাহলে সব সিজিএসএ লিখতে হবে। দেখো আমি এখানে কিন্তু সব সিজিএসএ লিখেছি, সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব। এখানে দেখো গ্রাম পার সেন্টিমিটার কিউব, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, আমি সব সিজিএসএ লিখেছি, ঠিক আছে। এটা তোমাদের বুঝে নিতে হবে যে কোনটায় করলে তোমাদের সুবিধা হবে, কোনটা বেশি দেওয়া আছে। ধরো 3টে রাশি দেওয়া আছে সিজিএসএ, একটা রাশি দেওয়া আছে এসআইতে, তাহলে এসআই থেকে সিজিএসএ কনভার্ট করে নেওয়াটা সুবিধা, ঠিক কি না। আচ্ছা, এরপর আমরা আসছি দ্বিতীয় প্রশ্নে। আর এই অভিকর্ষজ ত্বরণের মান বা পারদের ঘনত্ব এইগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ। এগুলো সবসময় দেওয়া থাকবে এরকম কোনো কথা নয়, হয়তো দেওয়া থাকবে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সবসময় যে দেওয়াই থাকবে এরকম কোনো কথা নেই, এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। বেশ, আমাদের নেক্সট অঙ্ক রয়েছে, নির্দিষ্ট চাপে ও 0 ডিগ্রি উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 2 লিটার, চাপ স্থির রেখে উষ্ণতা 566 ডিগ্রি সেলসিয়াস করলে সেটির আয়তন কত হবে। তাহলে দেখো এখানে আমাদের প্রথম কাজ কি, আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে প্রদত্ত লিখে ফেলা। প্রদত্ত কি আছে না নির্দিষ্ট চাপে, এখানে চাপটাকে আমরা করে দিচ্ছি ধ্রুবক, বেশ। উষ্ণতা T সমান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর আয়তন হচ্ছে 2 লিটার। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে আমি আগে লিখে নিতে পারবো, আয়তন হচ্ছে 2 লিটার। দেখো এটা কিন্তু স্মল টি রয়েছে, কিন্তু আমাদের ফর্মুলাতে কি কোথাও স্মল টি আছে? আচ্ছা প্রথম কথা হচ্ছে চাপটা ধ্রুবক, কোন ফর্মুলা হবে? দেখো উষ্ণতা ধ্রুবক ছিল বয়েলের সূত্রে, চাপটা ধ্রুবক কোন ফর্মুলা? চার্লসের সূত্র। তাহলে আমাদের এখানে স্মল টি দেওয়া আছে, কিন্তু আমাদের চার্লসের সূত্রে কি স্মল টি দিয়ে কোথাও কিছু ফর্মুলা ছিল? না, সব কিন্তু ক্যাপিটাল টি দিয়ে আমাদের ফর্মুলাগুলো ছিল, ঠিক আছে। মানে পরবর্তী সময় আমরা দেখবো যখন যা যা আমরা কাজ করেছি, চার্লসের সূত্রে ধরো স্মল টি রয়েছে, Vt equals to V0 সমান 1 plus T by 273। এখানে স্মল টি আছে অবশ্যই, আমার প্রথমে বলাটা একটু ভুল হচ্ছিল, কিন্তু এরপরে যখন আমরা আদর্শ গ্যাস সমীকরণ ইত্যাদি তখন দেখবো PV equals to
এন আর ক্যাপিটাল টি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই জন্য একটু আগে তোমাদেরকে প্রথমে যেটা বলছিলাম যে স্মল টি থাকা মানে কি হবে, ঠিক আছে, ক্যাপিটাল টি এর মানটা, সেটা কিন্তু তখন তোমাদের কাজে লাগবে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা যদি গুলিয়ে ফেলো তাহলে সমস্যা। এখানে যেমন টি আছে 0°C তেমন এটাকে রেখে দাও। আচ্ছা, এখানে চেঞ্জ যেটা আমাদের করতে হবে যে ভি আছে 2 লিটার, ঠিক আছে, তাহলে 2 লিটার সেটাকে আমরা যদি চেঞ্জ করে সেন্টিমিটার কিউবে আনতে চাই তাহলে কত করব, 2 গুণিতক 1000 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। এটা আমাদের সুবিধার্থে করলাম, তোমরা চাইলে এটাকে 2 লিটারও রেখে দিতে পারো, সেই হিসাবেও ক্যালকুলেশন করা যাবে। আচ্ছা, আর কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের T1 মানে ইনিশিয়ালি যেটা, আর T2টা আমাদের দেওয়া আছে কত না 546°C। বার করতে কি হবে, V2। তাহলে দেখো আমাদের সূত্র কি বলছে না V2 সমান V1 1 প্লাস T1 T2 বাই 273, 0°তে আছে, তার মানে এটা আমাদের V0 ধরে নেওয়া যেতে পারে। এবার দেখো V1 মানে কত, V1 মানে 2 লিটার বা 2000 সেন্টিমিটার কিউব বলতে পারি, 1 প্লাস T2 মানে 546 বাই 273। তাহলে দেখো এটা কাটাকুটি করলে আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই যেটা 2, তাহলে 2000 ইন্টু 1 প্লাস 2 মানে 3, তাহলে হয়ে গেল 6000 সেন্টিমিটার কিউব। এবার যদি এটা তোমরা ডাইরেক্ট লিটারে রাখতে, এখন সমস্যাটা হলো না কারণ এখানে খুব সহজ একটা ক্যালকুলেশন রয়েছে, কিন্তু পরবর্তী সময়ে দেখবে যখন অন্যান্য সূত্রে কাজে লাগবে তখন সেন্টিমিটার দিয়ে বাকি এককগুলো থাকে। তাহলে এখানে তোমরা খুব সহজে এটাও লিখতে পারো, V2 সমান 6000 সেন্টিমিটার কিউব লেখো তাতেও ঠিক, আর তোমরা ডাইরেক্ট 6 লিটারও লিখতে পারো তাতেও ঠিক, মানে 2000 এর জায়গায় যদি 2 করে বসাও তাহলে 2 গুণিতক 3 6 লিটার। তাহলে দেখো এটা আমাদের চার্লসের সূত্র দিয়ে আমাদের অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে। দেখো যখনই প্রদত্ত আর নির্ণয়টা লিখবে বা কি ধ্রুবক আছে সেটা লিখবে, তখন তোমাদের চোখের সামনে ভেসে আসবে আচ্ছা পি ধ্রুবক, চাপ ধ্রুবক, চাপ ধ্রুবক মানে কোন সূত্র, চার্লসের সূত্র। আচ্ছা, চার্লসের সূত্রে প্রাথমিক টেম্পারেচারটা দেওয়া আছে, প্রাথমিক আয়তনটা দেওয়া আছে, অন্তিম টেম্পারেচার অন্তিম উষ্ণতা দেওয়া আছে, তাহলে অন্তিম আয়তন কত হবে এটা নির্ণয় করতে হবে, তখনই তোমাদের মনে মনে ফর্মুলাগুলো ভেসে উঠবে। আচ্ছা, আমি চাই একটু তোমরা আমার সাথে সাথে অন্তত কিছু হোক না হোক প্রদত্ত আর নির্ণয়টুকু লেখা, হয়তো অঙ্কের ভাষাটা এখন তোমরা লিখতে পারছো না, আমি অবশ্যই চেষ্টা করবো ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার, কিন্তু অঙ্কের ভাষাটা না লিখতে পারলেও তোমরা প্রদত্ত আর নির্ণয়টুকু লেখো, তাহলে অন্তত তোমরা ফর্মুলাটা কি ব্যবহার করতে হবে, ঠিক আছে, বা পদ্ধতিটা কি, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তোমার উত্তর কি বেরোলে তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পদ্ধতি। তুমি যদি পদ্ধতি ঠিক করো তাহলে সাধারণত ঠিক জিনিস, ঠিক উত্তর বেরোবে। হ্যাঁ, এবার যদি কোথাও তুমি ক্যালকুলেশনে কোনো জায়গায় ভুল করে ফেলো তোমরা, তখন সেটা আলাদা কথা, কিন্তু যদি পদ্ধতি ঠিক থাকে তাহলে তার ক্ষেত্রে পার্ট মার্কিং একটা থাকে, মানে 3-এতে অন্তত 1 অবশ্যই পাবে। এরপর আমরা যে নেক্সট অঙ্ক দেখব কি বলা হচ্ছে দেখো, নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে 0°C থেকে উত্তপ্ত করা হলে যদি চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয় তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে। আচ্ছা, প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে 0°C, বেশ। আচ্ছা, এখানে দেখো এই অঙ্কটা একটু অন্য ধরনের, এখানে কিন্তু কোনো মান দেওয়া নেই, চাপ বা আয়তনের কিন্তু কোনো মান দেওয়া নেই, বলা হচ্ছে কি চাপ এবং আয়তন দুগুণ হবে, ঠিক আছে। তাহলে আমরা একটুখানি নিজেদের মতো সাজিয়ে নিই, P1, ঠিক আছে, V1, আর অন্তিম চাপটা কি হয়ে যাবে, দুগুণ হয়ে যাবে, 2 ইন্টু P1, অন্তিম আয়তনটা কি হবে, দুগুণ হয়ে যাবে, 2 ইন্টু V1, আর নির্ণয় কি চেয়েছে, অন্তিম উষ্ণতাটা কত। এবার দেখো প্রাথমিক চাপ, এটার ক্ষেত্রে লিখব প্রাথমিক আয়তন, ঠিক আছে। এবার দেখো আমাদের কি কি দেওয়া রয়েছে, P1, V1, P2, V2 আর T1 দেওয়া রয়েছে, বার করতে হবে T2, অন্তিম উষ্ণতাটা বার করতে হবে। তাহলে P1, V1, T1, P2, V2, T2, এই দিয়ে আমাদের কি ফর্মুলা আছে দেখো, মনে করে দেখো,
আমাদের যে বয়েল এবং চার্লসের সূত্র একত্রিত করে আমরা লিখলাম, কি হলো ফর্মুলাটা? P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এই ফর্মুলা আমরা লিখেছিলাম বয়েলের এবং চার্লসের সূত্র যখন মিশ্রিত রূপ লিখলাম। এইবার একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, যেটা আমি তোমাদের প্রথম অঙ্কে বলছিলাম, এখানে সূত্রটা কি? P1 V1 বাই T1 P2 V2 বাই T2। এখানে টিটা কি টি? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে হচ্ছে কেলভিন স্কেল বা পরম উষ্ণতা যে স্কেলটা আছে সেটা। আর স্মল মানে কি? এই যে দেখতে পাচ্ছি ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদেরকে এটাকে ক্যাপিটালে চেঞ্জ করতে হবে। ক্যাপিটালে চেঞ্জ করা মানে স্মল প্লাস 273, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 273 কেলভিন। এইবার আসা যাক অন্তিম উষ্ণতা কত হবে সেটা বার করার জন্য আমাদের এই ফর্মুলা। এবার ফর্মুলা ফেলে দিচ্ছি আমি। দেখো P1 V1 বাই T1 এর জায়গায় না আমি লিখে দিচ্ছি 273, আর P2 V2, P2 মানে কত? 2P1, তাহলে 2P1, V2 মানে 2V1 বাই T2। ঠিক আছে, এবার দেখো দুদিক থেকে আমাদের P1 কেটে গেল, V1 কেটে গেল। ঠিক আছে, তাহলে আমাদের T2 কত হলো? T2 সমান হচ্ছে, এটা উপরে চলে যাবে, এটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে T2 সমান 273 গুণিতক 2 গুণিতক 2, উত্তর যা হবে তত কেলভিন। এবার সেখান থেকে তোমরা চাইলে সেলসিয়াসও করতে পারো। কিভাবে সেলসিয়াস করবে? 273 বাদ দিতে হবে, তাহলে সেলসিয়াস হয়ে যাবে। সিতে যদি বার করতে চাও K মাইনাস 273, তাহলে সেলসিয়াস হয়ে যাবে। দেখো ঠিক আছে, তাহলে এইখানে এই অঙ্কটার ক্ষেত্রে দুটো নতুনত্ব জিনিস। কি নতুনত্ব জিনিস? না এটার কোনো মান দেওয়া নেই। ঠিক আছে, এটা শুধু প্রাথমিক দেওয়া আছে, প্রাথমিকের সাপেক্ষে অন্তিমের কি হবে সেটা বলা আছে। আর দ্বিতীয় নতুনত্ব জিনিস হচ্ছে স্মল টিতে দেওয়া আছে, মানে সেলসিয়াস দেওয়া আছে, সেটাকে আমাদের কেলভিনে কনভার্ট করতে হচ্ছে। এরপর আমরা যেটা নেক্সট অঙ্ক দেখব, দেখা যাক। তোমরা আমার সাথে সাথে একটু প্রদত্ত আর নির্ণয়গুলো লেখো, দেখবে অটোমেটিক এই যে বিভিন্ন ফর্মুলার অঙ্ক আমরা প্র্যাকটিস করছি, বিভিন্ন টাইপের অঙ্ক আমরা প্র্যাকটিস করছি, এতে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমাদের কনফিডেন্স বেড়ে যাবে। এবার ধরো এই P1 V1 বাই T1 P2 V2 বাই T2 এই যে অঙ্কটা করলাম, এখানে কি নতুনত্ব থাকতে পারে? না ধরো আমরা এখানে অন্তিম উষ্ণতাটা বার করেছি, কোথাও হয়তো উষ্ণতা দিয়ে সম্পর্ক দেওয়া থাকবে, দিয়ে বলবো অন্তিম চাপটা নির্ণয় করো, কোথাও হয়তো উষ্ণতা চাপ দিয়ে দেওয়া থাকবে, বলবো অন্তিম আয়তনটা নির্ণয় করো। এই হচ্ছে ব্যাপার, এর বেশি কিছু না। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেমটা আমরা দেখছি। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 75 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন V1 এবং 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 70 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন V2 হলে ওই গ্যাসের ক্ষেত্রে V1 এবং V2 অনুপাত নির্ণয় করো। আচ্ছা, একটুখানি লিখি। প্রাথমিক উষ্ণতা কত? 27 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, প্রাথমিক চাপ কত? 75 সেন্টিমিটার পারদস্তম্ভ। আচ্ছা, প্রাথমিক আয়তন কত আমরা জানি না। ঠিক আছে, ভালো কথা। অন্তিম উষ্ণতা কত? অন্তিম উষ্ণতা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। অন্তিম চাপ কত? 70 সেন্টিমিটার পারদস্তম্ভ। অন্তিম আয়তন কত আমরা জানি না, কিন্তু আমাদের বার করতে কি বলেছে, মানে আমাদের কি নির্ণয় করতে হবে? V1 is to V2, V1 V2 অনুপাতটা কত, এটা আমাদের প্রধান নির্ণয় বিষয়। তাহলে দেখো এখানেও আমরা সম্পর্কটাতে কি দেখতে পাচ্ছি, মানে যা দেওয়া আছে আর বার করতে হবে।
না P1 V1 T1 P2 V2 T2 তিনটে জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানেও সেই একই জিনিস করতে হবে। ক্যাপিটাল T1 সমান 27 plus 273 equals to 300 Kelvin, ক্যাপিটাল T2 সমান 17 plus 273 equals to 290 Kelvin, ঠিক আছে? আচ্ছা, চাপটার ক্ষেত্রে 75 into 13.6 into 981, এখানে 70 into 13.6 into 981। দেখো এখানে পরবর্তী সময় দেখবো এগুলো আমাদের কেটে যাবে, ঠিক আছে? 13.6 এগুলো কেটে যাবে, সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে এগুলো না লিখলেও হতো, কিন্তু আমি যেহেতু প্রথমবার তোমাদের করে দেখাচ্ছি সেজন্য আমি এগুলো লিখলাম। তাহলে দেখো আমাদেরকে এখন V1 V2 বার করতে মানে হবে, মানে প্রয়োজন আছে কি নেই সেটা আমরা একটুখানি দেখছি। দেখো P1 V1 by T1 equals to P2 V2 by T2। আমাদের তো V1 V2 জানা নেই, ঠিক আছে? কিন্তু আমাদের কি জানার দরকার আছে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা, আমাদের তো জানার দরকারই নেই, কারণ আমাদের তো বার করতে হবে এটা V1 আর V2 এর অনুপাত। তাহলে দেখো এই সম্পর্ক থেকে আমরা V1 by V2 লিখে দিই, বাদ বাকি যা আছে সেগুলোকে আমরা অন্য দিকে পাঠিয়ে দিই। আচ্ছা, দেখা যাক কি করা যাবে। এই V2টাকে আমি এদিকে তলায় নিয়ে চলে আসলাম, V1 by V2, এই ফর্মটা আমার আনা দরকার, ঠিক আছে? তাহলে আমি সেটা সেই দিকেই প্রথমে খেয়াল রাখি। এই V1টা যেমন আছে রইল, এই V2টাকে আমি এদিকে তলায় নিয়ে চলে আসলাম। আর কি করব, এই P1টা চলে যাবে এদিকে তলায়, ঠিক কি না? দিক চেঞ্জ হলে তাই হয়। তাহলে এই P1টা চলে গেল এদিকে তলায়, আর এই T1টা চলে যাবে এদিকে উপরে, আর বাদ বাকি এখানে যেমন ছিল P2 by T2 লিখে দিলাম। এইবার দেখো, আচ্ছা আমি একটুখানি এটা উপরে লিখছি, হ্যাঁ, বুঝতে সুবিধা হবে। তাহলে V1 by V2 সমান P2 T1 by P1 T2। এবার P2 মান কত? P2 মান দেখো 70 গুণিতক 13.6 গুণিতক 981। আচ্ছা, T1 এর মান কত? 300। P1 এর মান কত? 75 গুণিতক 13.6 গুণিতক 981। আর T2 এর মান কত? T2 এর মান দেখো 290। তাহলে 290। এইবার দেখো তোমাদের বলেছিলাম না যে এই মানগুলো কাটাকাটি হয়ে যাবে, এগুলোর মানে এই অঙ্কটার ক্ষেত্রে প্রয়োজন পড়বে। তাহলে দেখো এই কেটে গেল 13.6 বাই 13.6, 981 বাই 981 কেটে গেল, ঠিক আছে? কি পড়ে রইল? 70 গুণিতক 300 আর 75 গুণিতক 290। এবার যা ক্যালকুলেশন হয়, 5 দিয়ে কাটে 570, এই 5 14 70, 5 15 75 রেখে 20, 14 দুগুণে 28 বাই 29 যা আসবে, এই তো এসেই গেল অনুপাতটা বলতে বলতে। দেখো তাহলে 14 দুগুণে 28 আর তলায় 29। তাহলে আমাদের কি উত্তর দাঁড়ালো? V1 is to V2 সমান 28 is to 29। দেখো এটা আমাদের উত্তর চলে আসলো। তাহলে সব অঙ্কে সব রকম ইনফরমেশন থাকবে এরকম কোনো কথা নেই, এখানে ডাইরেক্ট V1 V2 নেই, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের কি ইন্ডিভিজুয়ালি মানে V1টা শুধু দরকার বা V2টা শুধু দরকার আছে না, তা তো নেই। আমাদের দুটোর মধ্যে সম্পর্কটা, দুটোর মধ্যে অনুপাতটা বার করতে হবে। তাহলে আমরা সিম্পলি এই ফর্মুলাটাকে ইউজ করে যেদিকে যেটা আনার নিয়ে চলে আসবো। আমি চেষ্টা করেছি তোমাদের এই গ্যাসের আচরণ চ্যাপ্টারের যে বিভিন্ন ফর্মুলা নিয়ে বিভিন্ন ধরনের, মানে ধরো এই P1 V1 ইকুয়ালস টু P2 V2 বা এই মিলিত ফর্মুলাটা, এটা নিয়ে আমি 2-3টে অঙ্ক দেখাচ্ছি। কিন্তু কেন দেখাচ্ছি না, এর বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে, কোনোটা হয়তো মান দেওয়া আছে, কোনোটা হয়তো সম্পর্ক দেওয়া আছে, ঠিক আছে? তো সেইগুলো দেখে যাতে তোমরা অসুবিধায় না পড়ো, যাতে তোমরা ধরতে পারো যে কি পদ্ধতিতে করতে হবে, আমি সেই জন্য সেই টাইপগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর এরপর তোমাদের যদি কোনো অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি আমার নেক্সট ক্লাস যখন করাবো তখন আমি তাতে সেগুলো সলিউশন বলে দেবো। আচ্ছা, এরপর আমরা যে প্রশ্নটা দেখছি, সবসময় আমাদের খেয়াল রাখতে হবে ফিজিক্সের অঙ্কের ক্ষেত্রে যে আমরা পদ্ধতিটাকে ঠিক রাখার চেষ্টা করব। ঠিক আছে, উত্তরটা কি বেরোলো, অবশ্যই উত্তর ঠিক বেরোবে না আমি বলছি না, কিন্তু এরকম নয় যে উত্তরটার পেছনে আমরা বেশি জোর দেবো, উত্তরটাকে মেলানোর চেষ্টা করব কোনোভাবে না, আমরা পদ্ধতিটাকে প্রধানত গুরুত্ব দেবো, সেটাকে আমরা ঠিক রাখার চেষ্টা করবো, দেখবে উত্তর আপনিই ঠিক হবে। ঠিক আছে, আচ্ছা এরপর নেক্সট আমাদের যে অঙ্ক আছে, 1200 লিটার আয়তনের একটি বেলুনকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 83.1 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করতে কত মোল হাইড্রোজেন লাগবে। আচ্ছা বাহ, কি কি ইনফরমেশন আছে সেগুলোকে আমরা লিখে ফেলি। হ্যাঁ, ভলিউম দেওয়া আছে 1200 লিটার। আচ্ছা, আমি লিটার থেকে কি বলেছি, সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে হলে 1000 দিয়ে গুণ সেন্টিমিটার কিউব। বেশ, আর কি দেওয়া আছে, উষ্ণতা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমরা শিখে গেছি কি করতে হবে, ডিগ্রি সেলসিয়াস থাকলেই সেটাকে কেলভিনে কনভার্ট করে ফেলবো আমরা খুব সহজে। আর কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে 83.1 সেন্টিমিটার পারদস্তম্ভ। ঠিক আছে, তার মানে 83.1 গুণিতক 13.6 গুণিতক 981। ঠিক আছে, আর কি চেয়েছে, কত মোল গ্যাস থাকবে। দেখো, আদর্শ গ্যাস সমীকরণ আমরা যেটা পড়েছি সেটা কি পড়েছি, PV ইকুয়ালস টু nRT। এখানে এই এনটা কি ছিল না, যতটা মোল, যত সংখ্যক মোল থাকবে সেই মোল সংখ্যাটা হচ্ছে এই এন, তাহলে আমাদের এখানে নির্ণয় কি এন। দেখো আমি অঙ্কটা আরেকবার পড়ছি, 1200 লিটার আয়তনের একটি বেলুনকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 83.1 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে হাইড্রোজেন গ্যাস দ্বারা ভর্তি করতে কত মোল H2 লাগবে। বারবার ভালো করে দেখো কত মোল লাগবে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা আমাদের আদর্শ গ্যাস সমীকরণে চলে আসছে। কিন্তু কথা হচ্ছে তাহলে 1 2 3 4 কিন্তু দেওয়া রয়েছে 1 2 3, কি দেওয়া নেই আর। আমি বারবার যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে আর এর ভ্যালু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আর এর বিভিন্ন ভ্যালু যেগুলো সেগুলো তোমাদের মনে রাখবে, তবে তোমাদের লিখতে সুবিধা হবে। তাহলে দেখো আর এর আমরা কি ভ্যালু লিখেছিলাম না, 8.314, এটা একটা ভ্যালু লিখেছিলাম, এটা হচ্ছে আমাদের এসআই এর ভ্যালুটা। ঠিক আছে, ওই জুল পার কেলভিন পার মোল দিয়ে লিখেছিলাম। দেখো জুল 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 কিসের একক, এসআই এর একক। যখন সিজিএস এ লিখবো, দেখো এখানে আমার সব কি আছে, সেন্টিমিটার, এটাও আমাদের সবকিছু সিজিএস এ রয়েছে। দেখো 13.6 তাহলে এটা আমরা কি করছি, আমরা সবকিছু সিজিএস এ লিখছি। তাহলে জুল তার সিজিএস কি হবে, আর্গ। তাহলে সিজিএস এ আর এর ভ্যালুটা কত হবে, 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 আর্গ কেলভিন ইনভার্স মোল ইনভার্স। ঠিক আছে, এবার তো বাদবাকিটা খুব সোজা হয়ে গেল। দেখো PV equals to nRT, তো n সমান PV বাই RT। এবার যেখানে যা মান আছে বসিয়ে দাও। আচ্ছা, এখানে একটা জিনিস করলে হয়, সেটা হচ্ছে এই এত 3 ঘর অব্দি নেবো না, 2 ঘর অব্দি নিচ্ছি। কেন নিচ্ছি সেটা দেখো, এখানে ভ্যালুটা আছে 83.1 আর ওখানে 8.31, মানে একটা ডেসিমেলের পার্থক্য। এটাকে আমরা খুব সহজে কিন্তু ব্যালেন্স করে দিতে পারবো। ঠিক আছে, সুতরাং সেইটুকুর জন্য আমরা, সেই সুবিধাটুকুর জন্য আমরা একটা ডেসিমেলের ঘর কম নিচ্ছি। 8.31 ইন্টু 10 টু দি পাওয়ার 7, আর টেম্পারেচার হচ্ছে কত, টেম্পারেচার হচ্ছে 300।
ব্যাস, দেখো খুব সহজেই কিন্তু ক্যালকুলেশনটা হয়ে যাবে। কি কেন সহজে হয়ে যাবে বলছি না, 83.1 আর এটা 8.31, ঠিক আছে? তাহলে একখানা ডেসিমেলের ক্যালকুলেশন, বাদ বাকি উপর নিচে যা জিরো আছে কেটে যাবে, এখানে 3 4 12, ঠিক আছে? বাদ বাকি দেখবে সব কিছু কাটাকুটি হয়ে এটা খুব ছোট ফর্মে এসে দাঁড়াবে। আমি আর ডিটেলস করছি না, ক্যালকুলেশন করতে অনেক সময় লেগে যাবে হয়তো। এখানে দুটো, এখানে দুটো, 3 4 12, আচ্ছা ওখানে এটা হচ্ছে 10, এখানে এটা কেটে তাহলে হয়ে গেল 6, এখানে কেটে হয়ে গেল 4, এটা হয়ে গেল, এটা কেটে হয়ে গেল 4। দেখো এইরকম কিছু একটা অ্যান্সার আসবে, 4 ইন্টু 13.6 ইন্টু 981 ইন্টু 10⁻⁻4। দেখো এখানে 10⁻4 ছিল, ঠিক আছে? সেটাকে উপরে নিচে যাওয়া মানে মাইনাস হয়ে যাবে। বলেছিলাম না a/b⁻m সমান a ইন্টু b⁻−m, এটা আমি পড়িয়েছি, ঠিক আছে? সূচকের নিয়মাবলী তোমরা অবশ্যই অঙ্কে পড়েছো। এইরকম কিছু একটা 10⁻⁻4 দিয়ে একটা অ্যান্সার আসবে n, ঠিক আছে? আমি বারবার বলছি যে পদ্ধতিটা কি করছি দেখো, সেখানে এখানের ক্ষেত্রে যেটা করলাম সেটা হচ্ছে সবকিছুকে আমরা সিজিএস এ কনভার্ট করলাম, ঠিক আছে? এবং সবসময় খেয়াল রাখতে হবে যে কি মান দেওয়া আছে না দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু চোখ কান খোলা রেখে অঙ্কর প্রতি এগোতে হবে, যাতে আমরা খুব সহজে অঙ্কটাকে সলভ করতে পারি এবং ঠিকঠাক ফর্মে নিয়ে আসতে পারি তাড়াতাড়ি। না হলে সেই বোকার মতো তুমি আধ ঘন্টা ধরে একটা অঙ্কের পিছনে ক্যালকুলেশন করে খেটে মরে গেলে দেখলে উত্তর ঠিকঠাক মেলাতে পারছো না, আর একজন খুব চালাকি করে শর্টে উত্তর করে দিয়ে বেরিয়ে চলে গেল। বেশ, এরপর আমাদের নেক্সট কি অঙ্ক আছে একটু আমরা দেখি। 332.4 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্ব তৈরি করার সময় 27°C উষ্ণতায় ও 3 × 10⁻⁻4 সেন্টিমিটার পারদস্তম্ভ চাপে সিল করা হলো। ওই বাল্বে অণুর সংখ্যা কত? আচ্ছা, মোল সংখ্যা নয়, অণুর সংখ্যা চাইছে, ঠিক আছে? হয়ে যাবে। দেখো কি বলা হয়েছে এখানে, আয়তন প্রথমে দেওয়া রয়েছে 332.4 সেন্টিমিটার কিউব। আরেকটা জিনিস জানবে এই আগের অঙ্কের ক্ষেত্রে, যেটা তোমাদের বলছিলাম যে কিভাবে একটা কত মানটা নেবে। সাধারণত দেখবে অঙ্কে এমন মান দেয়া থাকে না, যেটাকে একটু যদি তোমরা বুদ্ধি খাটিয়ে সাজিয়ে নাও তাহলে সেগুলো কাটাকুটি করে উত্তর পেতে খুব সুবিধা হয়। সাধারণত সেইভাবেই দেওয়া থাকে। আচ্ছা, আয়তন দেওয়া রয়েছে, এটা টেম্পারেচার হচ্ছে 27°C, মানে ক্যাপিটাল টি হবে 27 + 273 = 300 কেলভিন। আচ্ছা, চাপ কত দেওয়া রয়েছে? চাপ দেওয়া রয়েছে 3 × 10⁻⁴ সেন্টিমিটার পারদস্তম্ভ, তার মানে 3 × 10⁻⁻4 × 13.6 × 91। ভি পেলাম, টি পেলাম, পি পেলাম, আর কি? আচ্ছা, আর আমরা সিজিএস এর এর ভ্যালুটা নেব। এবার আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে অণুর সংখ্যা। একটু ভালোভাবে খেয়াল করো, এর আগে কিন্তু ছিল মোল সংখ্যা, এন মানে কিন্তু মোল সংখ্যা, কিন্তু এখানে মোল সংখ্যা চাইনি, এখানে আমাদের চেয়েছে অণুর সংখ্যা। কিন্তু ডাইরেক্ট আমাদের কি অণুর সংখ্যার কোনো ফর্মুলা আমাদের জানা আছে? জানা নেই। তাহলে আমাদেরকে প্রথমে মোল সংখ্যাটা বার করতে হবে, সেখান থেকে আমরা অণুর সংখ্যা পাবো। দেখো একই পদ্ধতি, n = PV/RT, ঠিক আছে? আমি ডাইরেক্ট লিখলাম, আর এই তো তোমাদের ফর্মুলা বারবার তো লেখা হচ্ছে, n = PV/RT। এবার ভ্যালুগুলো বসিয়ে দেওয়া যাক। 3 × 10⁻⁻4 × 13.6 × 981। আয়তন হচ্ছে কত? 332.4 বাই আর এর ভ্যালু হচ্ছে 8.31 × 10⁻7, আর এদিকে টি এর ভ্যালু হচ্ছে 300।
আচ্ছা, এটার ক্যালকুলেশনটা করতে একটু সময় লাগবে। যাই হোক, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা দেখো, আমি ক্যালকুলেশন নিয়ে খুব বেশি জোর দিচ্ছি না, এখন একটা কিছু বেরোবে। এইবার দেখো, যেটা মেইন জায়গা, যে অণুর সংখ্যাটা কি করে বার করব। 1 মোল গ্যাসে অণুর সংখ্যা, আমরা অ্যাভোগাড্রো সূত্র পড়েছিলাম না, একটা অ্যাভোগাড্রো সূত্র থেকে একটা অ্যাভোগাড্রো নাম্বার পেয়েছিলাম না, সেটাকে আমরা ভুলে গেলে কি চলবে? কত? 6 6.022 into 10 to the power 23। ঠিক আছে, তাহলে n মোল গ্যাসে অণুর সংখ্যা n গুণিতক Na, সেখান থেকে যেটা উত্তর বেরোবে সেটা হবে আমাদের ফাইনাল উত্তর। দেখো পদ্ধতিটা বোঝো, প্রথমে PV equals to nRT, সেখান থেকে আমরা nটা বার করলাম। এবার 1 মোল গ্যাসে 1 মোল গ্যাসে থাকে হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে n মোল গ্যাসে কত থাকবে? n ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। এইটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে প্রাইমারি ফান্ডা, এটা তোমাদের কিন্তু মনে করতে হবে। অঙ্কটা আমি আরেকবার, এটা একটু অন্য ধরনের অঙ্ক, একটু ভালো অঙ্ক, আমি আরেকবার পড়ছি, অঙ্কটা শোনো। এখন তো তোমাদের সামনে সলিউশনটা রয়েছে, এবার অঙ্কটা তোমরা একটুখানি শোনো। 332.4 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি বৈদ্যুতিক বাল্ব তৈরি করার সময় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 3 × 10⁻⁻⁴ সেন্টিমিটার পারদস্তম্ভ চাপে সিল করা হলো। ওই বাল্বে অণুর সংখ্যা কত? দেখো, ওই বাল্বে যদি বলতো মোল সংখ্যা কত, তাহলে অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু বলেছে ওই বাল্বে অণুর সংখ্যা কত, তাই আমাদের এতদূর এগোতে হলো। আমি চেষ্টা করছি, আমি বারবার বলছি যে একটা ফর্মুলার উপর বেস করে যে বিভিন্ন ধরনের অঙ্ক হয়, সেইগুলোকে আমরা বিভিন্ন টাইপ প্রবলেম যেগুলোকে বলা হয়, সেগুলোকে আমি চেষ্টা করছি কভার করে দেওয়ার। কি প্রসেসে তোমরা সলভ করবে, বা কি দেওয়া থাকলে কি করে বুঝবে যে কোনটা আনতে হবে, কোনটা করতে হবে, এইটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু এই টাইপগুলোর উপর বেস করে বিভিন্ন অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর সমস্যা হলে অবশ্যই জানিও। এরপর আমরা যে নেক্সট অঙ্কটা দেখব, সেখানে কি বলা হচ্ছে না, এক বায়ুমণ্ডলীয় চাপে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 3.7 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 2.19 লিটার হলে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত? বেশ, আচ্ছা, তাহলে এখানে কি কি দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে চাপ সমান কত? 1 অ্যাটমসফিয়ার, 1 atm। উষ্ণতা দেওয়া রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমাদের কেলভিন স্কেলে হয়ে যাবে 17 + 273 সমান 290 কেলভিন। আর আয়তন নিশ্চয়ই দেওয়া আছে, হ্যাঁ, আয়তন দেওয়া আছে 2.19 লিটার। আরেকটা দেওয়া আছে গ্যাসের ওজন 3.7। আর কি বার করতে দিয়েছে? আণবিক ভর। দেখো, আমি এই জন্য এখানে ফর্মুলাটা লিখলাম আগে। ধরো, আচ্ছা আমি একটুখানি মুছে দিচ্ছি আগে, তারপর তোমাদের বললে তারপর আমি বলছি। ধরো তোমাকে বলা হলো যে একটা ব্যাগে 50টা লোহার বল আছে, একই রকমের বল আছে, এবং ব্যাগটার মোট ওজন হচ্ছে 10 কেজি। তাহলে কটা লোহার বল আছে? এই কটা লোহার বল আছে বলছি, এক একটা লোহার বলের ওজন কত? তাহলে 50টা লোহার বল আছে, আর টোটাল ওজন হচ্ছে 10 কেজি। তাহলে ডিভাইড করলে কি পেয়ে যাব? 0.2 কেজি, মানে 200 গ্রাম করে এক একটা বলের ওজন। এখানেও ঠিক তাই, আণবিক ভর বার করতে বলা হয়েছে। আণবিক ভর মানে m সমান W/n, nটা আমরা PV = nRT থেকে। তাহলে দেখো, এই ফর্মুলাটাই আমরা বসাবো, ঠিক আছে?
এই ফর্মটাই আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এন সমান আমরা কি লিখতে পারি, ডাব্লু বাই এম এরকম লিখতে পারি। তাহলে এন ইকুয়ালস টু পিভি বাই আরটি আমরা লিখে থাকি। তো এখানে এন এর জায়গায় আমরা কি বসাবো, ডাব্লু বাই এম ইকুয়ালস টু পিভি বাই আরটি। আমাদের বার করতে হবে এম, তাহলে উল্টে দিই, এম ইকুয়ালস টু আরটি বাই পিভি ইন্টু করে হচ্ছে ডাব্লু। দেখো এবার আমাদের দেখো সব ফর্মে চলে আসলো। কি করলাম আমরা বুঝতে পারলে না, এন ইকুয়ালস টু ডাব্লু বাই এম, এইটুকু ব্যাপারটাকে আমাদের রিপ্লেস করতে হলো। ডাব্লু হচ্ছে ওজন, গ্যাসের ওজন যেটা দেওয়া আছে, আর এম হচ্ছে গ্যাসের আণবিক ভর, মানে একটা অণুর কতটা ওজন। ঠিক আছে, তাহলে দেখো এইখান থেকে আমরা ভ্যালুগুলো এবার বসিয়ে দিই পরপর। দেখো পি দেওয়া আছে 1 ATM, আচ্ছা পি তো নেই প্রথমে, এখানে আর, আচ্ছা আর এর দেখো এখানে পিটা কি আছে, এটিএম প্রেসার দেওয়া আছে, আয়তনটা কি আছে, লিটার দেওয়া আছে। তাহলে আর এর এককটা আমরা সে আরেকটা আর এর একক শিখেছিলাম না, লিটার অ্যাটমোস দিয়ে 0.821 লিটার অ্যাটমোস মোল ইনভার্স কেলভিন ইনভার্স বলে একটা শিখেছিলাম, সেইটা আমরা কাজে লাগাবো। তাহলে 0.821 ইন্টু টি কত বেরিয়েছে 290, ডাব্লু কত 3.7, পি কত, পি হচ্ছে 1, ভি কত 2.19, যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে এর আণবিক ভর। দেখো এই অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমি একটুখানি মার্ক করছি কারণ এখানে এই ব্যাপারটা তোমাদের বুঝে কাজে লাগাতে হবে। কিছুই না, পিভি ইকুয়ালস টু এনআরটি দিয়েই হচ্ছে, কিন্তু টাইপটা একটু অন্য। ঠিক আছে, এনটা আমরা জানি অণুর সংখ্যা, আর ডাব্লুটা দেওয়া আছে টোটাল কতটা, মানে কত ওজন, তাহলে এক একটা অণুর ভর কত, আণবিক ভর কত। আচ্ছা এই সেম টাইপ অফ একটা অঙ্ক আমরা নেক্সট করব, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কর মধ্যেই পড়বে। তাহলে আমরা আর এর দুটো ফর্মই কাজে লাগালাম, লিটার অ্যাটমোস দিয়ে যেটা সেটাও কাজে লাগালাম, এখানে আরেকটা ফর্ম যেটা ছিল সেটাও কাজে লাগালাম। এটা আমাদের মোটামুটি আজকে লাস্ট টাইপ অঙ্ক। কি বলা হচ্ছে, একটি 10 লিটার গ্যাস সিলিন্ডারে 2 গ্রাম হাইড্রোজেন ও 2 গ্রাম ডয়ট্রিয়াম 27 ডিগ্রি সেলসিয়াসে ভরা হলো। আচ্ছা ডয়ট্রিয়ামটা কি, ডয়ট্রিয়ামটা হচ্ছে হাইড্রোজেনেরই একটা আইসোটোপ। ঠিক আছে, আচ্ছা 27 ডিগ্রি সেলসিয়াসে ভরা হলো। সিলিন্ডারটির মুখ বন্ধ করে দিলে ওই পাত্রের আভ্যন্তরীণ চাপ কত। আচ্ছা ঠিক আছে বেশ, তাহলে কি কি দেওয়া আছে সেটাকে আমরা লিখে নিই। আয়তন দেওয়া আছে 10 লিটার, বেশ, হ্যাঁ উষ্ণতা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে পরমে কত হয়ে যাবে 27 প্লাস 273 সমান 300 কেলভিন। কি নির্ণয় করতে হবে, চাপটা নির্ণয় করতে হবে। আর কি কি দেওয়া আছে না, আচ্ছা ডয়ট্রিয়াম হচ্ছে, আচ্ছা তোমাদের একটুখানি এটা নিয়ে বলে দিই। দেখো হাইড্রোজেনে কি হয়, হাইড্রোজেনে নিউক্লিয়াসে থাকে একটা শুধু প্রোটন, আর বাইরে থাকে একটা ইলেকট্রন। এটা হচ্ছে হাইড্রোজেন, যেটাকে আমরা বলি H11, বা এটার ভালো নাম হচ্ছে প্রোটিয়াম। ঠিক আছে, ডয়ট্রিয়ামের ক্ষেত্রে কি হয়, ডয়ট্রিয়ামের ক্ষেত্রে একটা প্রোটন থাকে আর একটা থাকে নিউট্রন নিউক্লিয়াসে, আর বাইরে একটা ইলেকট্রন। যার ফলে এটাকে আমরা লিখি H21, বা এটাকে আমরা এইভাবে লিখি D2 বলে, মানে হাইড্রোজেনকে আমরা H2 লিখি, তো দুটো হাইড্রোজেন অণু নিয়ে একটা, এই দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে একটা হাইড্রোজেন অণু, আর D2 মানে কি, দুটো ডয়ট্রিয়াম অণু নিয়ে একটা ডয়ট্রিয়াম পরমাণু। ঠিক আছে, তা সেই ডাব্লু মানে হাইড্রোজেনের ওজন বলে দিয়েছে 2 গ্রাম, আর ডয়ট্রিয়ামের ওজন বলে দিয়েছে 2 গ্রাম। আমাদের বের করতে হবে পিটা। দেখো আমরা ভি জানি, টি জানি, ঠিক আছে, তাহলে ভি আর টি জানি, আর এর ভ্যালু আমরা জানি কনস্ট্যান্ট, বসিয়ে নেবো। তাহলে পি বার করতে গেলে আমাদের আরেকটা কি বার করতে হচ্ছে, এন বার করতে হচ্ছে। তাহলে আমরা এখানে এনটা কিভাবে বার করব, ওই একই ব্যাপার আগের অঙ্কটা যেভাবে করলাম, ডাব্লু বাই এম। দেখো
H2 এর ক্ষেত্রে nটা কত হচ্ছে দেখো, ওজন কত দেওয়া আছে 2/m। দেখো এখানে তো একটাই, এবার দুটো পরমাণু নিয়ে একটা অণু হচ্ছে, তাহলে আর এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে প্রোটন আর নিউট্রন দুটো রয়েছে। এবার প্রোটন আর নিউট্রনের ওজন প্রায় এক, সেজন্য এদের যে আণবিক ভরটা সেটা প্রায় ডবল, ঠিক আছে। তাই D2 এর ক্ষেত্রে হবে n ইকুয়ালস টু, ওজন যেরকম আছে 2 গ্রাম, 2 গ্রাম দেওয়া আছে 2 গ্রাম বাই 4, তাহলে এটা হলো 1, এটা হলো 0.5। দেয়ারফর n ইকুয়ালস টু কত হলো 1 প্লাস 0.5 মানে 1.5। দেখো এই পোর্শন পর্যন্ত বোঝা গেল কিনা, দেখো এই পোর্শন পর্যন্ত বোঝা গেলেই অঙ্কটা কিন্তু হয়ে গেল, আর কিছু নেই। হাইড্রোজেনের ক্ষেত্রে nটা কত হচ্ছে না 2 গ্রাম দেওয়াই আছে, ঠিক আছে। আর এই নিচে দুইটা কোথা থেকে আসছে না, একটা তো প্রোটনের ভর, ঠিক আছে। তাহলে এবার দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে একটা অণু হচ্ছে, তাহলে সেজন্য 2। আর এখানে কি, এখানে একটা প্রোটন প্লাস একটা নিউট্রন, তাহলে ভর 2। এবার দুটো, তাই জন্য রাফলি আমরা 4 বসাচ্ছি, ওটা রাফ ক্যালকুলেশন। তাহলে বসিয়ে কি পাচ্ছি, হাইড্রোজেনের জন্য পাচ্ছি 1 মোল, আর ডাইট্রিয়ামের জন্য পাচ্ছি 1/2 মোল। তাহলে টোটাল মোল নাম্বারটা কত না 1.5 মোল। এইখান পর্যন্ত যদি বোঝা যায়, তাহলে এরপর অঙ্কটা আর কিচ্ছু নেই। এরপর আমরা এখানটা সিম্পলি বসিয়ে দিচ্ছি। দেখো আমরা একটু সাইডে এটাকে ছোট করে লিখে রাখি যে হাইড্রোজেনের জন্য n হচ্ছে 2/2 সমান 1, আর ট্রাইট্রিয়ামের জন্য n হচ্ছে 2/4 সমান 0.5। তাহলে n ইকুয়ালস টু কি 1 প্লাস 0.5, তার মানে 1.5। এটা আমরা বার করে নিলাম, ঠিক আছে। এই দুটো থেকে আমরা বার করে নিলাম। এবার আমাদের যেমন ফর্মুলা PV ইকুয়ালস টু nRT, শুধু পিটা বার করতে হবে, তাহলে nRT/v, n বেরিয়ে গেছে 1.5। আচ্ছা, আর এখানে কোন ভ্যালুটা ব্যবহার করব, দেখো v হচ্ছে L, লিটারে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে পিটা আমরা ATM এ বার করে নিতে পারি সহজে। তাহলে আমরা লিটার অ্যাটমোস্ফিয়ার ব্যবহার করি, 0.821 ইন্টু টেম্পারেচার কত দেওয়া আছে 300 বাই ভি কত, ভি দেওয়া আছে 10। কাটাকুটি করে যা হবে একটা কিছু ভ্যালু আসবে, সেইটা তত ATM চাপ, তত অ্যাটমোস্ফিয়ার চাপ। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে মেন যে জায়গাটা সেটা হচ্ছে কিন্তু এই দুটোকে কাজে লাগানো। কোন ফর্মুলার মাধ্যমে, n ইকুয়ালস টু W/m, এই ফর্মুলার মাধ্যমে এই দুটোকে কাজে লাগিয়ে এই যে আমরা nটাকে বার করলাম, এটাই হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে মেন কাজ। বাদ বাকি PV ইকুয়ালস টু nRT তো খুব সোজা। আর দেখে নিতে হবে যে কি ইউনিট দেওয়া আছে, সেটা অনুযায়ী আমরা কি ইউনিট ব্যবহার করবো। এটা তোমাদের তো শুরু থেকেই বলছি, যেরকম দেওয়া থাকবে সেই অনুযায়ী দেখে বুদ্ধি করে ব্যবহার করতে হবে। সেখান থেকে খুব সহজেই অ্যাটমসফেরিক চাপটা নির্ণয় করা যাবে। তাহলে দেখো এই কিছু ধরনের অঙ্ক মোটামুটি আমরা সব রকম যে ফর্মুলা পড়েছিলাম, P1V1 = P2V2, P1V1/T1 = P2V2/T2, VT = V0 1 + T/2 73, 1 ± যাই বলো। আচ্ছা, PV = nRT। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে PV = nRT ডাইরেক্ট না ব্যবহার হচ্ছে PV = W/m RT, এরকম একটা ফর্মও ব্যবহার হচ্ছে। সুতরাং আমি বলবো তোমরা এই ফর্মটাও ওই পাশাপাশি লিখে রাখো, আদর্শ গ্যাস সমীকরণের অন্য ফর্ম বলে লিখে রাখো, কারণ এগুলো অঙ্কে কাজে লাগছে। তাহলে এই জাতীয় অঙ্কগুলো আমরা মোটামুটি এই 8টা অঙ্কর মধ্যে আমি সব রকম টাইপ অঙ্ক দেখানোর চেষ্টা করেছি। এর বাইরে তোমাদের যদি কিছু আটকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনের মাধ্যমে, আমি চেষ্টা করবো তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আচ্ছা, আমি বিভিন্ন প্রশ্নপত্র ঘাঁটতে গিয়ে দেখলাম থিওরি পড়ানোর সময় আমরা অনেক প্রশ্নই আলোচনা করেছি। দুটো গ্রাফ আমি একটুখানি এক্সট্রা বলতে চাই, যে দুটো গ্রাফ অনেক সময় দেখছি পরীক্ষায় দিয়ে থাকছে, সেই সম্বন্ধে একটুখানি তোমাদের জানা দরকার। আমি সেই দুটো গ্রাফ একটু বলবো। তাহলে আমাদের অঙ্ক মোটামুটি এই চ্যাপ্টারের শেষ। এই 8টা ধরনের যে অঙ্ক করলাম, এই 8 ধরনের অঙ্ক তোমরা একটু ভালোভাবে বাড়িতে দেখবে, প্র্যাকটিস করবে, এবং এই 8 ধরনের অঙ্কের উপর আরো বিভিন্ন যে অঙ্ক পাও, ঠিক আছে, মানে এই ধরনের উপর, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তার মধ্যে কোনো অসুবিধা হলে জানাবে।
আমি বারবার বলছি অঙ্ক করার সময় তোমরা দুটো জিনিস খেয়াল রাখবে, একটা হচ্ছে প্রদত্ত কি আর নির্ণয় কি, এটা ঠিকঠাকভাবে লিখবে, আর দ্বিতীয় জিনিস হচ্ছে কোন এককে দেওয়া আছে, সিজিএস এ দেওয়া আছে নাকি না এসআই এ দেওয়া আছে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবে, তাহলে দেখবে তোমাদের অঙ্কে আর কিন্তু কিছু সেরকম ভুল হবে না। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, লেখচিত্র। কি লেখচিত্র? পিভি ভার্সেস ভি। দেখো আমরা পি ভার্সেস ভি লেখচিত্র করেছিলাম এরকম দ্বারা, আয়তকার সমপরাবৃত্ত বলেছিলাম, ঠিক আছে, বাঁকা হয়ে গেল, যাই হোক। এবার পিভি ভার্সেস ভি এই লেখচিত্রটা কিরকম হবে? দেখো এটাও কিন্তু এটা হচ্ছে একটা সরল রেখা লেখচিত্র, ঠিক আছে। সরল রেখা কিরকম ধারা, না এটা হবে এরকম, ঠিক আছে, এটা এরকম একটা লেখচিত্র হবে। দেখো এটা দুটো উষ্ণতার জন্য আলাদা করে দেখিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে কি হয়, আয়তন এবং চাপ দুটোই বাড়ে, দেখো তাই করা হচ্ছে। কিন্তু সরলরেখা পিভি ভার্সেস ভি, কারণ বুঝতে পারছো উপরেও ভি নিচেও ভি। আর একটা নেক্সট যেটা তোমাদের লেখচিত্র আমি দেখাবো সেটা হচ্ছে পি ভার্সেস 1/v। পি ভার্সেস 1/v। দেখো পিভি লেখচিত্রটা আমরা দেখেছিলাম আয়তকার সমপরাবৃত্ত হচ্ছে, তাহলে পি ভার্সেস 1/v টা কেমন হবে? আচ্ছা আমরা একটুখানি বয়েলস লতে ফেরত চলে যাই। হ্যাঁ, কি ছিল? পি ভ্যারিজেস 1/v বা পি সমান কে ইন্টু 1/v। আচ্ছা এই ইকুয়েশনটা দেখে তোমাদের কোনো ইকুয়েশন সিমিলারিটি কি মনে পড়ছে, যে এরকম ধরনের সমীকরণ আর তোমরা কোথাও দেখেছো কিনা? দেখো তোমাদের সরল রেখায় তোমরা পড়েছো না, সরল রেখার ইকুয়েশনটা y = mx প্লাস c। ধরো এখানে আমি সিটাকে 0 বলছি, সি পার্টটা নেই সেজন্য এটা বাদ দিয়ে দিচ্ছি। y = mx টা তো একটা সরল রেখার সমীকরণ, mটা কি গ্রেডিয়েন্ট, যেটা কমন কনস্ট্যান্ট। তাহলে দেখো y অক্ষতে p, x অক্ষর জায়গায় 1/v, আর mটা কি কনস্ট্যান্ট। এই যদি আমরা এভাবে কম্পেয়ার যদি করি, ঠিক আছে, এই যদি কম্পেয়ার করি তাহলে এটা একটা সরল রেখার ইকুয়েশন এবং মূল বিন্দুগামী সরল রেখা। এবার এটাকে আমরা বিভিন্ন উষ্ণতার জন্য দেখাচ্ছি, হ্যাঁ, যে ভিন্ন ভিন্ন উষ্ণতায় এর নতিটা কিরকম হবে। T1 T2 T3 T3 greater than T2 greater than T1। দেখো মানে উষ্ণতা যত বাড়বে তত এর নতিটা খাড়াই হতে থাকবে। এটা হচ্ছে, আচ্ছা আমি এখানে লেখাটা একটু ভুল হয়েছে, P ভার্সেস 1/v। এটা হচ্ছে P ভার্সেস 1/v লেখচিত্র 10 নম্বর। তাহলে এই যে তোমাদের দুটো লেখচিত্র আমি দেখালাম, দেখো এখানে এই চ্যাপ্টারে আমরা কি কি লেখচিত্র পড়লাম, তাহলে দেখো লেখচিত্রগুলো যদি আমরা শুধু লিখি, পিভি পড়েছি, আজকে দেখলাম পিভি আর ভি, আর কি দেখলাম পি আর 1/v, আর কি কি পড়েছি ভি ভার্সেস স্মল টি, মানে যেটা ওই ওয়াই অক্ষকে ছেদ করে আসছিল আমাদের ওইটা একটা, আর আরেকটা পড়েছি ভি ভার্সেস ক্যাপিটাল টি, মানে যেটা মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছিল চার্লসের সূত্র থেকে। এই 5টা লেখচিত্র কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আর ওই যে অঙ্ক কটা দেখালাম ওই অঙ্কগুলো কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট এবং ওই টাইপের উপর বেস করে বিভিন্ন অঙ্ক পড়ে থাকে। সুতরাং তোমরা এইগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো, আর এরপর যদি আর কোনো প্রশ্ন, থিওরিটিক্যাল কোশ্চেন বা কোনো রকম অঙ্ক বা কিছু যদি আটকায় তোমাদের, সেগুলো অবশ্যই আমাকে জানিও। আমি চেষ্টা করব আমার নেক্সট ক্লাস বা অন্যান্য ক্লাসের মাঝে মাঝে সেগুলো তোমাদেরকে সলভ করে বলে দেওয়ার। ঠিক আছে, ধন্যবাদ।